আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার লার্নার্স, আমরা বেশিরভাগ শিক্ষার্থী যারা রয়েছি তাদের কিন্তু একটা কমন সমস্যা রয়েছে। সেই কমন সমস্যাটা আসলে কি? দেখুন, আজকে আমার কথার সাথে আপনারা একটু মেলাবেন এবং দেখবেন, ফিল করবেন যে আসলে কথাটা ঠিক কিনা। বেশিরভাগ আমরা যারা রয়েছি যে ইংরেজি বলতে চাই বা লিখতে চাই, আমাদেরকে কিন্তু সেন্টেন্স মেকিংয়ের সমস্যা রয়েছে। কী বিষয়ে সমস্যা রয়েছে? সেন্টেন্স মেকিংয়ের সমস্যা রয়েছে। সেন্টেন্স মেকিং, যার বাংলা অর্থ হচ্ছে বাক্য তৈরি। তো আমরা যদি বাক্য তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা ইংরেজি বলতেও পারবো না, আবার লিখতেও পারবো না। এখন ব্যাপার হচ্ছে যে এই সেন্টেন্স মেকিংয়ের সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমি কিন্তু এর আগেও বিভিন্ন ভিডিও ক্লাসে আপনাদেরকে বারবার বলেছি, আবারও বলছি, এসভিও ঠিক রাখবেন। কি ঠিক রাখবেন? এসভিও। ধরুন আপনি একটা বাক্য তৈরি করতে চাচ্ছেন, এখন বাক্য তৈরি করার জন্য আপনাকে কি ঠিক রাখতে হবে? এসভিও। এখন এসভিও এটা কি? এসতে সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে অবজেক্ট। খুব সহজ ব্যাপার। এসভিও, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে বাক্যের শুরুতে আপনাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, সাবজেক্ট খুঁজে বের সাবজেক্টকে বসাতে হবে বাক্যের শুরুতে। বাক্য তৈরির সমস্যা থেকে শুরু করে স্পিকিংয়ের সমস্যা, বলা লেখা যে কোনো ধরনের সমস্যা যারা ভুগছেন আর যারা মনে করছেন খুব সহজে ইংরেজি শেখা দরকার স্যার, এবং সহজে কিভাবে শিখতে পারি কিছু পরামর্শ দিন তো। অনেকেই তো আমার কাছে পরামর্শ চাই, টেক্সট করে, মেইল করে, অনেকে ফোন করে। তো ব্যাপার হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের বইয়ের একটি কপি, এই যে স্পোকেন ইংলিশ বই, আমাদের কোর্সের বই, খুব সহজে ইংরেজি শেখার জন্য, যদি সত্যিই খুব সহজে ইংরেজি শিখতে চান, নিজে কিংবা নিজের বাড়ির বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ যারাই শিখতে চাক না কেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনার যদি এ ধরনের সমস্যা থাকে যে নিজে নিজে সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, তাহলে আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। এই বইটি বাইরে দোকানে, লাইব্রেরিতে বা বাজারে পাওয়া যায় না। এটি আমাদের স্পোকেন ইংলিশের বই, আমাদের কোর্সের বই, আমাদের প্রতিষ্ঠানের বই, এই কারণে আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে হয়। তো যাই হোক, এই বইটি সংগ্রহ করতে আপনাকে টোটাল খরচ করতে হবে 720, অর্থাৎ 720 টাকা, 720 টাকা। 720 টাকা বইয়ের দাম না, বইয়ের দাম দিয়ে, কুরিয়ার চার্জ দিয়ে, বিকাশ চার্জ দিয়ে, আদার্স এভরিথিং সব কিছু মিলিয়ে 720 টাকা। এখন এই বইটি সংগ্রহ করে আপনি কি করবেন? বইটি পড়লেই কি ইংরেজি শিখে যাবেন? তা নয়। বইটি নিয়ে বইটির ভিডিও ক্লাসগুলো, অর্থাৎ এই বইয়ের যে লেসনগুলি আছে, এই লেসনগুলির প্রত্যেকটি ভিডিও ক্লাস আপনি সিরিয়ালি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর কি করবেন? এই বইটির প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাস আমাদের চ্যানেলে ঢুকে প্রথমে প্লেলিস্ট থেকে দেখবেন সিরিয়ালি। লেসন 1 দেখেছেন, এইবার লেসন 1 বইয়ের মধ্যে যাবেন, যে লেসন 1 প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনি লেসন 2তে যাবেন না, এবার লেসন 1 নিজেকে আবার টেস্ট করবেন যে আমি লেসন 1 এর ভিডিও ক্লাস দেখেছি, লেসন 1 বইয়ের মধ্যে স্যার যেভাবে ক্লাসে দেখিয়েছিলেন ভিডিওতে, সেভাবে বইয়ের মধ্যে গিয়েও আমি প্র্যাকটিস করেছি। এখন দেখি তো লেসন 1 এ যা যা শিখেছি তা পারি কি না। নিজেকে একটু টেস্ট করুন, টেস্ট ইয়োরসেলফ। যদি মনে করেন হ্যাঁ আমি পারছি, লেসন 1 এ যা যা আমি দেখলাম পারছি, দেন ইউ ক্যান গো টু লেসন 2। লেসন 2তে এবার যেতে পারেন। ইন দিস ওয়ে আপনাকে ধারাবাহিকভাবে কী করতে হবে? প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাস দেখবেন, প্র্যাকটিস করবেন এবং নিজেকে টেস্ট করবেন বাসায় বসে। আমার মনে হয় ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনার পক্ষে সম্ভব নিজে নিজে ইংরেজি শেখা। আর কোথাও কোনো প্রবলেম হলে, বুঝতে না পারলে, আসাদুজ্জামান স্যার আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য। সো দেয়ার্স নাথিং টু ওয়ারি। ইংরেজি সেখানে আর কোনো টেনশন নাই। যাদের প্রয়োজন তারা বইয়ের জন্য দ্রুত নক করুন, বইটি সংগ্রহ করুন, সহজে ইংরেজি শিখুন। আর এখন সেন্টেন্স মেকিংয়ের সমস্যা সমাধানের জন্য আমরা মাঠে নেমে পড়ি। চলুন মূল ক্লাসটি উপভোগ করুন। আর যাদের বইয়ের দরকার তারা নক করুন। আর বিশেষ করে যাদের বইয়ের প্রয়োজন তারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন 2টি মোবাইল নাম্বার আছে, উপরে 2টি মোবাইল নাম্বার। বাংলাদেশ থেকে যারা আছেন তারা নক করবেন উপরে 2টি মোবাইল নাম্বারে, সরাসরি কথা বলবেন, বইয়ের ব্যবস্থা হবে। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বই পাঠাবো বাংলাদেশের যে কোনো জেলাতে, নো টেনশন। আর যারা প্রবাসী বন্ধুরা আছেন, মনে করছেন আপনাদের বইটি দরকার, এরকম কোনো কিছু দরকার, সহজে ইংরেজি শিখতে পারলে আপনার ক্যারিয়ারকে আপনি ভালো করতে পারবেন, তারা নিচে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তাদের জন্য সুবিধা হয় কল না দিয়ে বরং ইমো হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট করুন বা হোয়াটসঅ্যাপে কলও দিতে পারেন। বাট আমি যদি ওই মুহূর্তে বিজি থাকি, নামাজে থাকি বা ড্রাইভিংয়ে থাকি বা মিটিংয়ে থাকি, তাহলে তো আমি আর রিসিভ করতে পারবো না। সো সেক্ষেত্রে মেসেজ দিয়ে রাখা সবচেয়ে বেটার। আমি পরে আপনাকে রিপ্লাই দিয়ে দিলাম, বইয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সো চলুন এখন ক্লাস উপভোগ করা যাক। এখন কথা হচ্ছে যে কিছু কিছু বাক্য থাকে যে বাক্যগুলো আমাদেরকে একটু সমস্যায় ফেলে দেয়। এগুলো কি ধরনের বাক্য? যে কিছু কিছু বাক্যের ক্ষেত্রে দেখা যায় যে এসটা, অর্থাৎ সাবজেক্টটাকে আমরা বাক্যের শুরুতে দেখতে পাচ্ছি না, আবার ওই ইংরেজি বাক্যের শুরুতে দেখতে পাচ্ছি অন্য কিছু রয়েছে। যেমন আপনি বললেন যে আমি সকালে নামাজ পড়ি, আমি সকালে নামাজ পড়ি, ছোট্ট একটা বাক্য। এখন আপনি যদি বলেন আমি সকালে নামাজ পড়ি, তাহলে আপনি যদি পরপর লিখতেন আমি সকালে নামাজ পড়ি। আচ্ছা, নামাজ পড়া ইংরেজি আপনাদের জানা আছে তো? হ্যাঁ, প্রে মানে নামাজ পড়া। তো নামাজকে যদি আপনি আলাদা দেন তাহলে হয় প্রেয়ার, আর পড়া অর্থে দিতে হয় সে। এখানে কিন্তু পড়া অর্থে রিড নয়, যে আপনি কোনো বই পড়ছেন, কোনো কিছু পড়ছেন, ব্যাপারটা তা নয়, অর্থাৎ প্রার্থনা করছেন। এই কারণে নামাজ পড়া একবারে দিতে পারেন প্রে মানে নামাজ পড়া, অথবা নামাজ আর পড়া আলাদা আলাদা দিতে চাইলে নামাজকে দিবেন প্রেয়ার আর পড়াকে দিবেন সেই। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম বাক্যটি, যে আমি সকালে নামাজ পড়ি, যদি আপনি পরপর বাক্যটি সাজান
তাহলে কি দাঁড়ায় দেখুন তো, আমি সকালে নামাজ পড়ি, আমি আই সকালে ইন দ্য মর্নিং নামাজ প্রেয়ার, তাহলে আই ইন দ্য মর্নিং প্রেয়ার সে পড়ি, সে দিলেন, বাক্যটা কিন্তু নিজের কাছেই কেমন লাগছে, তাই না? তো এইভাবে কিন্তু আসলে বাক্য হয় না। তো এখন ধরুন এই বাক্যটি আপনি কোনো বইয়ে দেখেছেন যে আমি সকালে নামাজ পড়ি, এটা লেখা আছে ইন দ্য মর্নিং আই সে প্রেয়ার, ইন দ্য মর্নিং আই সে প্রেয়ার। কিন্তু আমি এইমাত্র বলছিলাম শুরুতে যে বাক্য তৈরির গঠনমালা যেটা সঠিক সূত্র হবে সেটা হচ্ছে এসভিও, মানে বাক্যের শুরুতে আপনাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। কিন্তু এই বাক্যটার শুরুতে কিন্তু আপনারা সাবজেক্ট পান নাই। দেখুন ইন দ্য মর্নিং শুরুতে রয়েছে, ইন দ্য মর্নিংয়ের পরে কিন্তু আই সাবজেক্ট রয়েছে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে যে সকালে বিকালে আজ, মানে যেটা হচ্ছে টুডে, গতকাল ইয়েস্টারডে, হতে পারে না? তো এরকম কিছু কিছু ব্যাপার রয়েছে, অর্থাৎ এগুলোকে অ্যাডভার্বও বলা যেতে পারে। এই ধরনের কিছু বিষয় বাক্যের কখনো কখনো শুরুতেও বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে, আবার বাক্যের শেষেও কিন্তু এগুলোকে দেয়া যায়। তো এটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনি ফেস করবেন, বাট বেশিরভাগ জায়গায় কি করতে হবে, আপনাকে এসভিও ঠিক রেখেই বাক্য তৈরি করতে হবে। তাহলে আজকে এসভিও দিয়ে বেশ কিছু বাক্য আপনাদেরকে দেখাবো, আশা করি ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং সহজে সেন্টেন্স মেকিং করতে পারবেন। সো ডোন্ট স্কিপ দিস টিউটোরিয়াল। আজকের এই ক্লাসটিকে আপনারা স্কিপ করবেন না, মানে টানাটানি করবেন না, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু আগে বইয়ের কথা বলছিলাম, তো আপনি বললেন যে এখন আমি একটি বই কিনবো। এখন আর ভালো কথা, আপনাদের সেন্টেন্স মেকিং করতে হলে কিন্তু টেন্স সম্পর্কে প্রাথমিক ধারণাটা একটু থাকতে হবে। আমি বলছি না যে ডিপ আইডিয়া, গভীর ধারণা, নো, দরকার নাই, সাধারণ অর্থাৎ প্রাথমিক ধারণাটা থাকলে হবে। তো আপনি এইমাত্র বললেন যে আমি বইটি কিনবো, তাহলে আপনি বলতেছেন স্ক্রিন ফলো করুন, আমি বইটি কিনবো, আপনি বললেন যে আই উইল বাই দ্য বুক, আই উইল বাই দ্য বুক। এখানে আমি বইটি কিনবো, বইটি কিনবে কে? আমি, তাহলে সাবজেক্ট আই। আচ্ছা, এরপরে উইল কেন দিলাম? কারণ এটা ফিউচার টেন্স, সিম্পল ফিউচার, তাই উইল দিতে হয়। সব পার্সনের পরে আপনি বর্তমানে ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তাহলে আপনি বললেন আই উইল, এরপরে কি বললেন? আই উইল বাই, মানে কি সাবজেক্ট ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব যেটা বাই, আই উইল বাই বইটি, দ্য বুক, যে শব্দের সাথে টি থাকবে, যে বইটি, দ্য বুক, বইটা যদি হতো তাও দ্য বুক, বইখানা তাও দ্য বুক, বইখানি তাও দ্য বুক, অর্থাৎ এই টিটা খানাখানি যেখানে দেখবেন সেখানে করবেন দিয়ে নিয়ে টানাটানি, তাহলে টিটা খানাখানি দিয়ে নিয়ে করবেন টানাটানি। তো যাই হোক, আপনি বললেন যে আমি বইটি কিনবো, আই উইল বাই দ্য বুক, আই উইল বাই দ্য বুক। ওকে, আপনি যদি বলতেন যে আমি বইটি কিনেছিলাম, এটা তো অতীতের কথা, তখন আপনাকে প্রাইমারি টেন্সের ধারণা আপনার মধ্যে রয়েছে যে এটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। তখন আপনি কি করবেন, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি বইটি কিনেছিলাম, আই বট দ্য বুক, আই বট দ্য বুক। এই বাইয়ের বট আমরা অনেকেই ভুল করে ফেলি, অনেকে বানান করি BROUGHT, ব্রট। ব্রট যার অর্থ হচ্ছে আনা, এনেছিল, আনয়ন করা, কোনো কিছু আনা, ওকে, কিন্তু এটা ব্রট নয়, বট, বট। ওকে, তাহলে আই বট দ্য বুক, আমি বইটি কিনেছিলাম। আপনাকে এইভাবে বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? ওকে, আপনি হয়তো বললেন যে আমি একটি চিঠি লিখবো, যাই হোক এটা ফিউচারে চলে যাচ্ছে, ফিউচারেটা না দিয়ে আমি একটু প্রেজেন্টে আপনাদেরকে দেখাই। আপনি বলেন যে আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি। এখানে এসভিও কিভাবে বের করবেন, যে কাজটা করে কে তাকে প্রথমে নিয়ে আসেন, এই চিঠি লেখা কাজটা করে কে? আমি, তাহলে সাবজেক্ট আই। এরপরে কি? ভি, এস এর পরে তো ভি, এসভিওটা মনে রাখবেন, এস এর পরে ভি। এখন ভার্বটা কি? লেখা। তা আপনি বলেন যে আমি একটি চিঠি লিখি, তাহলে প্রথমে সাবজেক্ট দিলেন আই, এরপরে দিবেন লেখা, তাহলে আই রাইট। এবার একটি চিঠি, আই রাইট আ লেটার, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। তো এইভাবে আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে বাক্য সঠিকভাবে করতে হবে। হ্যাঁ, যদি কোনো নাম হয় এখানে যে রহিম ক্রিকেট খেলে, আপনি বলেন যে রহিম ক্রিকেট খেলে, এখানে আপনার এসভিও ঠিক রাখতে হবে। তাহলে এসভিও সাবজেক্টকে, খেলা কাজটা করে কে? রহিম, তাহলে রহিমকে প্রথমে নিয়ে আসুন, আপনি বলুন রহিম। এখন এরপরে ভি কোনটা? ভার্বটা কি? খেলা, ওই খেলাটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে আপনি বললেন রহিম প্লে, এখানে কিন্তু রহিম প্লে দিলেও হবে না, কারণ এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তাহলে আপনি কি করবেন, রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি করতে হবে? ভার্বের সাথে এস যোগ করতে হবে। রহিম প্লেস ক্রিকেট, অবজেক্ট, রহিম প্লেস ক্রিকেট, রহিম ক্রিকেট খেলে, রহিম ক্রিকেট খেলে, তাহলে রহিম প্লেস ক্রিকেট। আপনি এইভাবে বাক্য তৈরি করবেন। আপনি বললেন কখনো কখনো অবজেক্ট খুঁজে পাবেন না, তখন আবার একটু ঝামেলা হয়ে যাবে যে অবজেক্টটা আসলে কি, হয়তো কোনো প্লেসকে ইন্ডিকেট করছে বাক্যে। যেমন আপনি বললেন যে আমি ঢাকা যাব, এখন আমি ঢাকা যাব, যদি আপনি প্রথমে বলতেন যে আমি ঢাকা যাই, তাহলে এসভিও যদি বের করতে বলতাম, এস কি? সাবজেক্ট, ঢাকায় যাই, কে যাই? আমি, তাহলে আই এস, সাবজেক্ট আই, তাহলে দিলেন আই। এবার ভি কি? গো, আই গো,
অবজেক্ট। অবজেক্ট মানে কি? যে বস্তুটা নিয়ে আমি কাজ করি। এখানে কোনো বস্তু নিয়ে কাজ করা, কোনো বস্তু তো পাচ্ছি না আমি, কিন্তু কোনো স্থানের নাম আছে যে কোন দিকে যায়, ঢাকার দিকে। তো আপনি যখন এখানে এরকম কোনো বাক্যে অর্থাৎ অবজেক্টকে খুঁজে পাবেন না, তখন এস আর ভি বের করার পর, অর্থাৎ আমি আই আর ভি হচ্ছে গো, যাই, আমি যাই, বাকি আছে কতটুকু বাংলা বাক্যে, ঢাকায়। তাহলে আপনি ঢাকায় সেই অর্থে ইংরেজি কি সেইটুকু ওখানে বসিয়ে দেন। ভেরি সিম্পল। তাহলে আপনি বললেন যে আই গো টু ঢাকা। এখন ঢাকার আগে কেন টু হলো? কোনো দিকে গমন করা, ঠিক আছে, কোনো দিকে গমন করা, এই অর্থে কি হয়? এই অর্থে ওই জায়গার পূর্বে আপনাদেরকে টু ব্যবহার করতে হবে। তাহলে আপনি বললেন যে আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা। যদি বলেন যে আমি ঢাকা গিয়েছিলাম, তাহলে এটা কোন টেন্সে পড়ছে? সিম্পল পাস্টে। আমি ঢাকা গিয়েছিলাম, তখন আপনাকে কি করতে হবে? আই এস গেল সাবজেক্ট, এবার ভি কি? গিয়েছিলাম, অতীতের কথা, পাস্ট। তাহলে যাওয়া ইংরেজি কি? গো। গোর পাস্ট কি? ওয়েন্ট। তাহলে দিবেন আই ওয়েন্ট। কোথায়? ঢাকায়। আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা। এবার বললেন যে আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব। মনে করেন বাক্যটাতে এরকম আছে যে আমি আগামীকাল ঢাকা যাব, তখন আপনি হয়তো সমস্যায় পড়ে যাচ্ছেন যে এস ভিও ঠিক রাখতে, যে আমি আগামীকাল, আমির পরে তো আগামীকাল শব্দটি রয়েছে। নো প্রবলেম। এরকম কোনো টাইমকে ইন্ডিকেট করার কোনো শব্দ যদি বাংলা বাক্যের মধ্যে থাকে, তাহলে সেই শব্দগুলো আপনি বাক্যের প্রথমেও দিতে পারেন, শেষেও দিতে পারেন, নো প্রবলেম। আপনি যদি বলেন এখন টুমরো, আগামীকাল ইংরেজি কি? টুমরো, প্রথমে দিয়েছেন, এরপরে ধরেন এস দিচ্ছেন, তাহলে টুমরো আই, আমি আগামীকাল ঢাকা যাব, টুমরো আই, কোন টেন্স? ফিউচার, তাহলে উইল হবে, টুমরো আই উইল গো টু ঢাকা। এভাবে হবে। আবার যদি আপনি মনে করেন স্যার আমি যদি এসভিও ঠিক রেখে টুমরোকে বাক্যের শেষে দিই, তাহলে কি বাক্যটি হবে না? অবশ্যই হবে। ওকে, তো আপনি করলেন আই এস সাবজেক্ট দিলেন, ভি ভার্ব কি? যাবেন, ফিউচার টেন্সে, তাহলে উইল গো, আই উইল গো। কোথায় যাবেন? টু ঢাকা, আল গো টু ঢাকা। বাদ আছে কি? আগামীকাল, শেষে দিয়ে দেন টুমরো, আল গো টু ঢাকা টুমরো, আল গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাব। এভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন। তো এই মাত্র যতটুকু আলোচনা করেছি একেবারে ক্লাস 3-4 এর আলোচনা, বাচ্চাদের জন্যই প্রযোজ্য। আমি বলবো না যে এটা অ্যাডভান্স লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন তাদের জন্য প্রযোজ্য নয়, বাট আপনারা অনেকে অ্যাডাল্ট পার্সন আছেন, তাদেরও কিন্তু এরকম খুঁটিনাটি বিষয়ে বিভিন্ন সমস্যা এখনও রয়েছে, যে স্যার বয়স তো অনেক হয়ে গেল, 40-50 হাফ সেঞ্চুরি করে ফেলেছি, বাট এখনও টেন্সের ধারণাটা ক্লিয়ার হয়নি। এতে চিন্তার কিছু নেই, লজ্জার কোনো কারণ নেই, ঠিক আছে? মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখবেন, আশা করি আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তবে মনে রাখতে হবে, এই মাত্র যে আলোচনা করেছি এখান থেকে মাত্র 3টা টেন্স আলোচনা করেছি, তাই না? কখনো কখনো কোনো বাক্য আমি প্রেজেন্ট ইনডিফিনাইটে করেছি, মানে সিম্পল প্রেজেন্টে, কখনো সিম্পল পাস্ট, কখনো সিম্পল ফিউচার, তার মানে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আমি বলবো যে আপাতত যদি এই যে প্রত্যেকটা টেন্স, বিশেষ করে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকে 3 ভাগে ভাগ করলে, 3 ভাগে না 4 ভাগে? 4 ভাগে, থ্যাংক ইউ। ওকে, 4 ভাগে ভাগ করলে 3 এ 4 কত হয়? 13 প্রকার, তাই তো? নো, মনোযোগী হতে হবে, 12 প্রকার। তাহলে এই 3 এ 4 12 প্রকার টেন্স সম্পর্কে যদি 12টা আপনার জানা নাও থাকে, অন্তত এই বিশেষ করে প্রধান যে 3টি, মেইন মূল যে 3টি, কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা সম্পর্কেও যদি প্রাথমিক ধারণা থেকে থাকে, তো আমি বলবো যে আপাতত পথ চলতে পারবেন ইনশাল্লাহ। মানে আপনি বাকি 9টা টেন্স বোঝেনই না, জানেনই না, কিন্তু মাত্র এই 3টা সম্পর্কেই ধারণা আছে, প্রেজেন্টটার সম্পর্কে, পাস্টার, ফিউচার, প্রত্যেকটা যে সিম্পলটা বা ইনডিফিনাইটটা, এই 3টা সম্পর্কে ধারণা আছে, বাকি অন্যগুলো বোঝেন না। তবুও আমি বলবো যে আপনার পক্ষে ইংরেজিতে কথা বলা সম্ভব, তবে কখনো কখনো সঠিকভাবে ওইভাবে টাইমিং করে বা ইন্ডিকেট করে একদম এক্স্যাক্টলি মনের ভাব প্রকাশ করতে না পারলেও মোটামুটি মনের ভাব প্রকাশ করে আপনি আপনার কাজকে চালিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, সম্ভব। সো টেনশন করবেন না, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নাই। আপাতত এই 3 প্রকার সম্পর্কে প্রাথমিক ধারণা নিন, প্রাথমিক ধারণা নিয়ে এই 3টা দিয়ে আপাতত কথাবার্তা চালিয়ে যান, ঠিক আছে? কোনো ব্যাপার না। আমি আপনাকে বললাম, এই হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে? ভালো করে বোঝেন, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে? তুমি কি আজকে নাস্তা করেছো? আপনি বলেন ইয়েস স্যার আই টেক ব্রেকফাস্ট টুডে। কি বললেন? ইয়েস স্যার আই টেক ব্রেকফাস্ট টুডে। উত্তর দিয়েছেন কোন টেন্সে বলুন? ইয়েস স্যার আই টেক বলেছেন, টেক। আই হ্যাভ টেকেন, আপনি কিন্তু এভাবে বলেননি। আমি আপনাকে প্রশ্ন করেছি হ্যাভ ইউ টেকেন, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কোশ্চেন ছিল প্রেজেন্ট পারফেক্টে, উত্তর দেওয়া উচিত কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্টে। বাট আপনি উত্তর দিচ্ছেন যে ইয়েস স্যার আই টেক ব্রেকফাস্ট টুডে। কোন টেন্সে উত্তর দিয়েছেন? প্রেজেন্ট ইনডিফিনাইটে, কারণ আপনি শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট জানেন। আচ্ছা, আমি বললাম যে হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে? তুমি কি আজ নাস্তা করেছো? আপনি উত্তর দিয়েছেন ইয়েস স্যার আই টেক ব্রেকফাস্ট টুডে, যার বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ স্যার আমি আজকে নাস্তা করি। ইংরেজিতে যদি আমাকে বলেন ইয়েস স্যার আই টেক ব্রেকফাস্ট টুডে, বা আদার্স কোনো ব্যক্তিকে বা ইংরেজদেরকে বা বিদেশেও যদি বলেন এই প্রশ্নের উত্তরে এই কথা, আমার মনে হয় 100% প্রত্যেকে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আজকে সকালে নাস্তা করেছেন। আমার বিশ্বাস
আমার মনে হয় আমার সাথেও আপনি একমত হবেন। তো এইভাবে আপনি চিন্তা করবেন না, আপনি যতটুকু জানেন ঠিক আছে সেইভাবেই কাজ চালিয়ে যান, ঠিক আছে। সো দিস ইজ দ্য টেকনিক। এইভাবে সেন্টেন্স মেকিং করেন, সেন্টেন্স লেখার চেষ্টা করেন, সেন্টেন্স বলার চেষ্টা করেন। আর স্পিকিং কিন্তু বেশি বেশি বলতে হবে। লজ্জা ফিল করলে তারা স্পিকিং করতে পারে না। আর সাহস থাকতে হবে, ভয় পাবেন না। অনেকে ইংরেজি জানে কিন্তু কারোর সাথে ইংরেজিতে কথা বলতে গেলে একটু ভয় করে, তার ভয় লাগে, ভিতরে নার্ভাসনেস এসে যায়। এটা করবেন না। আপনি শুধু মাথায় রাখবেন যে আমি চেষ্টা করতেছি, আমি তো কোনো গুনার কাজ করছি না, খারাপ কাজ করছি না, আমি চেষ্টা করতেছি আমার মনোভাব প্রকাশ করার জন্য। ভুল তো হতেই পারে। আর যদি আপনার এরকম সরল মন মানসিকতা ভিতরে থেকে থাকে আর এইভাবে যদি চালিয়ে যান, তাহলে সহজে আপনি ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, নো মোর টকিং। আজ আর কথা বলছি না। আজ যাদের বইয়ের প্রয়োজন, আমাদের বইটি যারা নিতে চান, আমি দেখাচ্ছিলাম এই যে আমার হাতে রয়েছে এই বইটি, আপনারা দ্রুতগতিতে সংগ্রহ করুন, সহজে ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূরণ করুক। আর প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ 5 ওয়াক্ত নামাজ কালাম করুন। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের যেসব শিক্ষার্থী বন্ধুরা বা ভিউয়ার্স যারা রয়েছেন, I am inviting all of you to pray 5 times a daily. দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। সো প্লিজ নামাজ পড়ুন, আপনার জীবন বদলে যাবে আল্লাহ তাআলার অশেষ রহমতে। সো যাই হোক, সবাই দ্য মেন্টরস টিউটোরিয়াল ভিডিওগুলো রেগুলার দেখুন। আর যাদের বইয়ের প্রয়োজন তারা নক করুন। আর বিশেষ করে আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, একই নাম, আমাদের চ্যানেলের নাম দ্য মেন্টরস টিউটোরিয়াল, ফেসবুক পেজের নাম দ্য মেন্টরস টিউটোরিয়াল। আপনি আমাদের ফেসবুক পেজ, আপনি কি করবেন, আমাদের ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল ভিজিট করবেন। সেখানে দেখবেন যে অসংখ্য ভিডিও ক্লাস দেওয়া আছে। সেই ভিডিও ক্লাসগুলো আপনি বেশি বেশি দেখুন, ইংরেজি শিখুন। বা আপনার ফেসবুক অলে আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। আপনার ফেসবুক অলে আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই গ্রুপে আপনি জয়েন করুন। সেখানে অনেক পার্টনার পাবেন যাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর কোথাও কোনো প্রবলেম হলে উপস্থাপন করবেন, আল হেল্প ইউ ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সহযোগিতা করব। সো ডিয়ার লার্নার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর কমেন্ট এবং শেয়ার করার অনুরোধও রইল। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। টক টু নেক্সট ভিডিও ক্লাস। কথা হবে অন্য কোনো ভিডিও ক্লাস। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।